ওয়েলকাম স্টুডেন্টস টু মাই চ্যানেল ফিল দ্য সায়েন্স। আজকে আমরা করব অ্যাটম, পরমাণু। পরমাণু কী কী করবো তাহলে একদম প্রাচীন কাল থেকে কিভাবে পরমাণু সম্বন্ধে ধারণা এলো সেই সম্বন্ধে বলবো। পরমাণু একদম স্টার্টিং থেকে, হ্যাঁ, যে কীভাবে পরমাণুর ধারণা এলো। তারপরে হচ্ছে তারপরে আমরা করব থমসন মডেল, Thomson's model of atom. নেক্সট তারপরে আমরা কি করব, রাদারফোর্ডের আলফা কণা বিক্ষেপণ পরীক্ষা, অর্থাৎ রাদারফোর্ডস আলফা পার্টিকেল স্ক্যাটারিং এক্সপেরিমেন্ট। নেক্সট আমরা করব রাদারফোর্ডস অ্যাটমিক মডেল, তারপর ফেলিওর অফ রাদারফোর্ডস মডেল, তাহলে আজকে আমরা এইগুলো আলোচনা করব। প্রথমে পরমাণু, কিভাবে পরমাণু আইডিয়া মানুষ বিজ্ঞানীদের মধ্যে ধারণা কিভাবে হলো, তারপরে থমসন মডেল অফ অ্যাটম, রাদারফোর্ডস আলফা পার্টিকেল স্ক্যাটারিং এক্সপেরিমেন্ট, নেক্সট আমরা করব রাদারফোর্ডস অ্যাটমিক মডেল, তারপরে ফেলিওর অফ রাদারফোর্ডস অ্যাটমিক মডেল। বহু প্রাচীনকালে ভারতীয় দার্শনিক কণাদ বলেছিলেন পদার্থ মাত্রই বিচ্ছিন্ন কণা দিয়ে গঠিত। পরবর্তীকালে গ্রিক দার্শনিক ডেমোক্রিটাস এবং আরও অন্যান্য বিজ্ঞানীরা বলেন যে পদার্থ মাত্রই ক্ষুদ্র ক্ষুদ্র কণা দিয়ে গঠিত এবং এই কণাগুলি অবিভাজ্য। গ্রিক ভাষায় যেহেতু অ্যাটম শব্দের অর্থ অবিভাজ্য, সেই জন্যই ক্ষুদ্রতম কণাগুলিকে বলা হয় অ্যাটম বা পরমাণু। ঊনবিংশ শতাব্দীর প্রথম ভাগে বিজ্ঞানী জন ডাল্টন রাসায়নিক সংযোগের সূত্রগুলি প্রতিষ্ঠার সময় পারমাণবিক তত্ত্ব নামে একটি তত্ত্ব প্রকাশ করেন এবং এই তত্ত্বে তিনি বলেন যে পদার্থ মাত্রই অসংখ্য অবিভাজ্য ক্ষুদ্রতম কণা দিয়ে গঠিত এবং এই কণাগুলোকেই বলা হয় পরমাণু। তাই সেজন্যই বিজ্ঞানী জন ডাল্টনকে পরমাণুবাদের জনক বলা হয়। তাহলে পরমাণুবাদের জনক কে হলেন? পরমাণুবাদের জনক হলেন বিজ্ঞানী জন ডাল্টন। পরমাণুবাদের জনক জন ডাল্টন। 1897 খ্রিস্টাব্দে পদার্থবিদ জে টমসন খুব নিম্নচাপে গ্যাসের মধ্যে তড়িৎমক্ষণ পরীক্ষাকালে লক্ষ্য করেন যে বিভিন্ন বিভিন্ন পদার্থ নিয়ে তিনি এই পরীক্ষাটা করেন। ভিন্ন ভিন্ন পদার্থের ক্ষেত্রে প্রতি ক্ষেত্রে ভিন্ন ভিন্ন পদার্থের পরমাণু থেকে একই ধরনের ঋণাত্মক আধানযুক্ত কণা ইলেকট্রন নিঃসৃত হচ্ছে এবং এই ইলেকট্রনের তিনি এটাকে এই -e এই চিহ্ন দিয়ে প্রকাশ করা হয়। ইলেকট্রনের আধান হলো এই ইলেকট্রনের আধান চার্জ, ইলেকট্রনের আধান -1.6 × 10⁻⁻19 কুলম বা সিজিএস পদ্ধতিতে বললে 4.8 × 10⁻⁻10 ESU এবং ইলেকট্রনের আপেক্ষিক আধান অর্থাৎ আধান ও ভরের অনুপাত
minus 1.76 into 10 to the power 11 coulomb per kilogram. ইলেকট্রনের ভর 9.1 into 10 to the power minus 31 কিলোগ্রাম, और গ্রামে করলে 9.1 into 10 to the power minus 28 গ্রাম। এই হলো ইলেকট্রন, যেটা প্রত্যেক পদার্থের পরমাণু থেকে একটা ঋণাত্মক আধানযুক্ত কণা নিঃসৃত হচ্ছে, যার আধান হলো -1.6 into 10 to the power minus 19 কুলম্ব, এবং আপেক্ষিক আধান -1.76 into 10 to the power 11 কুলম্ব পার কিলোগ্রাম, এবং ইলেকট্রনের ভর 9.1 into 10 to the power কিলোগ্রাম 10 to the power minus 31 কিলোগ্রাম, और গ্রামে করলে 9.1 into 10 to the power minus 28 গ্রাম। তাহলে এই যে ডাল্টন বলেছিলেন যে পরমাণু অবিভাজ্য, তাহলে পরমাণু আর অবিভাজ্য থাকলো না, এর মধ্যে ঋণাত্মক আধানযুক্ত একটা কণা আছে, কিন্তু পরমাণু নিস্তড়িত, সাধারণভাবে পরমাণু নিস্তড়িত, তাহলে পরমাণুর মধ্যে অবশ্যই ধনাত্মক আধানযুক্ত কোনো কণা রয়েছে যেটা ইলেকট্রনের ঋণাত্মক আধানকে নিউট্রালাইজ করে। পরমাণু আর অবিভাজ্য রইল না, পরমাণুর মধ্যে ঋণাত্মক আধানযুক্ত ইলেকট্রন আছে এবং ধনাত্মক আধানযুক্ত কোনো কণা তো আছেই, নইলে পরমাণু সাধারণভাবে নিস্তড়িত থাকে। কিন্তু এই পরমাণুর গঠন কেমন? What is the arrangement of positive charge and negative charged electron? What is the structure of atom? The first model of atom, the first, এটা নোট করে নাও, the first model of atom was proposed by J.J. Thomson. The first model of atom was proposed by J.J. Thomson. J.J. Thomson প্রথম অ্যাটমের একটা মডেলের ধারণা দিয়েছিলেন। তিনি বলছিলেন কি, যে মডেলটা মানে পরমাণুটা কেমন, তিনি বলছেন পরমাণুটা এরকম গোল এবং তার পুরো ভলিউমে, পুরো পরমাণুতে ধনাত্মক আধানটা বিস্তৃত আছে, ধনাত্মক আধানটা ইউনিফর্মলি চার্জড, পুরো ভলিউমটাই হচ্ছে ইউনিফর্মলি চার্জড, এবং ঋণাত্মক আধানযুক্ত ইলেকট্রনগুলো এইভাবে, যেমন তোমার কেকের মধ্যে কিশমিশগুলো থাকে এমনভাবে প্রতিথ অবস্থায় ইলেকট্রনগুলো রয়েছে। অ্যাকর্ডিং টু থমসন মডেল, অ্যাটম অ্যাজ এ হোল ইলেকট্রিক্যালি নিউট্রাল। According to Thomson model, Thomson's model, atom number 1, atom as a whole is electrically neutral because the positive charge present on the atom is equal to negative charge electron present.
Number 2, the positive charge of the atom uniformly distributed throughout the volume of the atom and electrons are embedded in it like seeds in a watermelon. কোনো কোনো বই তোমরা এটা এরকম লেখা দেখতে পাবে, এখানে লাইক সিডস ইন এ ওয়াটারমেলন আছে, কোথাও আবার লেখা থাকে এরকম লাইক রেজিনস ইন এ কেক। তোমরা অপশনে যেটা দেখবে লাইক মানে এটাও কোথাও কোথাও লেখা আছে বুকে লাইক সিডস ইন এ ওয়াটারমেলন, অর্থাৎ তরমুজের মধ্যে যেমন বীজগুলো থাকে সেরকম করে তোমার পরমাণুর মধ্যে ইলেকট্রনগুলো এরকম করে প্রথিত অবস্থায় থাকে। আর হচ্ছে কোথাও লেখা আছে লাইক রেজিনস ইন এ কেক, অর্থাৎ কেকের মধ্যে যেমন কিসমিসগুলো দেওয়া থাকে কোথাও কোথাও ঠিক অমন করে এইভাবে দেওয়া থাকে ইলেকট্রনগুলো থাকে। তো এইরকম মডেলের কথা বলেছিলেন টমসন। এই যে মডেলটা এটাকে বলে ইট ইজ কল্ড প্লাম পুডিং মেথড। It is called plum তো এটা খুব ইম্পর্টেন্ট, প্লাম পুডিং মডেল। এখান থেকেও কিন্তু কোশ্চেন আসে যে প্লাম পুডিং, অ্যাটমের প্লাম পুডিং মডেল কে বলেছিলেন বা কোন বিজ্ঞানী অ্যাটমের প্লাম পুডিং মডেলের কথা বলেছিলেন, এরকম কিন্তু কোশ্চেন হয়, সুতরাং তোমরা এটা মনে রাখবে। তাহলে যে টমসনের অ্যাটমের যে মডেল ছিল সেটা হলো প্লাম পুডিং মডেল। তাহলে টমসন মডেলের ত্রুটি কি না, পরমাণুর বর্ণালীর ব্যাখ্যা এই মডেলে দিয়ে করা যায়নি। অর্থাৎ মডেলের ত্রুটি কি ছিল, দ্য স্পেকট্রাম অফ অ্যাটম। টমসন মডেলের ত্রুটি হলো দ্য স্পেকট্রাম of atom cannot be explained by Thomson model. In 1911 বিজ্ঞানী রাদারফোর্ডের সাজেশনে তার স্টুডেন্ট এইচ গিগার and E Marsden আলফা কণা বিক্ষেপণ পরীক্ষা করেন। রাদারফোর্ডের সাজেশনে তার স্টুডেন্ট এইচ গিগার অ্যান্ড ই মার্সডেন আলফা কণা বিক্ষেপণ পরীক্ষা করেন। এই পরীক্ষাটাকে কোথাও মানে রাদারফোর্ডের আলফা কণা বিক্ষেপণ পরীক্ষা এমনও, রাদারফোর্ডের আলফা কণা বিক্ষেপণ পরীক্ষা এমনও বলা হয়, কোথাও বা এরকম গিগার মার্সডেন স্ক্যাটারিং এক্সপেরিমেন্ট
এরকমভাবেও কিন্তু বলা হয়, গিগার মাসডেন স্ক্যাটারিং এক্সপেরিমেন্ট, এরকমভাবেও বলা হয়। তাহলে এই পরীক্ষার ব্যবস্থাটা কেমন ছিল আগে দেখে নাও। একটা সিসার বক্স ছিল, একটি সিসার বক্স, এবং এই বক্সের মধ্যে একটা রেডিও অ্যাক্টিভ সোর্স বিসমাথ 83-214 বিসমাথ রেডিও তেজস্ক্রিয় উৎস হিসাবে রেডিও অ্যাক্টিভ সোর্স। তাহলে রেডিও অ্যাক্টিভ সোর্স হিসাবে কি নেওয়া হয়েছে? বিসমাথ 83-214, যার পারমাণবিক ক্রমাঙ্ক 83 এবং ভর সংখ্যা হচ্ছে 214। এবার এই বিসমাথ রেডিও অ্যাক্টিভ তেজস্ক্রিয় পদার্থকে 3 ধরনের পার্টিকেল নিঃসৃত হয়, আলফা বিটা গামা, তোমরা জানো। তাহলে এখান থেকে যে আলফা কণাগুলো নিঃসৃত হবে সেগুলো কিন্তু নিঃসৃত কী হবে? চারিদিকে কিন্তু ছড়িয়ে যাবে, এদিকে এদিকে বিক্ষিপ্ত হয়ে যাবে। তো এদিকে ওইদিকে বিক্ষিপ্ত যাতে না হয়, অর্থাৎ যে আলফা পার্টিকেলগুলো নিঃসৃত হবে সেগুলো যাতে এইভাবে সমান্তরালভাবে যায়, তার জন্য এখানে লেড ব্রিক দেওয়া হয়। হ্যাঁ, লেডেরই, কেন কি লেড কী করে তোমার তেজস্ক্রিয় পদার্থগুলোকে অ্যাবজর্ব করে নিয়ে যেতে দেয় না এদিক ওদিকে। তাহলে লেড ব্রিক দেওয়া হয় যাতে আলফা পার্টিকেলগুলো চারিদিকে বিক্ষিপ্ত হয়ে না যায়। তাহলে এখানে লেডের ব্রিক দেওয়া হয়েছে। আর কি করা হয়, সামনে একটা গোল্ড ফয়েল রাখা হয়েছে। গোল্ড ফয়েল মানে কি? তোমরা অ্যালুমিনিয়াম ফয়েল দেখেছো? অ্যালুমিনিয়াম ফয়েল হচ্ছে কি খুব পাতলা ফয়েল মানে খুবই পাতলা একদম। অ্যালুমিনিয়াম ফয়েলগুলো দেখেছো খাবার টাবার যে মুড়ি রাখা হয় সেগুলো। তো গোল্ড ফয়েল হচ্ছে যে সোনার একদম পাতলা পেপারের মতো পাতলা পাত নেওয়া হয়। তাহলে এটা হলো গিয়ে তোমার গোল্ড ফয়েল পেপারের মতো পাতলা শিট নেওয়া হয়। এবার হচ্ছে দেখো, এখানে একটা প্রশ্ন হতে পারে যে আমরা গোল্ড ফয়েলই কেন নিব, গোল্ডই কেন নিব? অন্য কিছু নিতে পারতো, অন্য কিছু দিয়ে নিশ্চয় হয়তো এক্সপেরিমেন্ট করেছে, হতে পারে। কিন্তু এই আলফা কণা বিক্ষেপণ পরীক্ষা আমরা যেটা বলবো সেটা এই ক্ষেত্রে গোল্ড ফয়েল নেওয়া হয়েছে। এবং গোল্ড ফয়েল নেওয়ার একমাত্র কারণ হলো গোল্ড ইজ ভেরি মেলিয়েবল মেটাল, মানে খুবই নমনীয় ধাতু। গোল্ডকে পিটিয়ে একদম পাতলা পাত, পেপারের মতো পাতলা পাত তৈরি করা যায় গোল্ডকে, সেই জন্যই গোল্ড নেওয়া হয়েছে। তাহলে কোশ্চেন যদি এমন হয় যে সোনাই কেন নেওয়া হয়েছে, আলফা কণা বিক্ষেপণ পরীক্ষায় সোনাই কেন নেওয়া হয়েছে, তার কারণ হচ্ছে যে সোনা হচ্ছে সব থেকে বেশি নমনীয় ধাতু, যেটাকে পিটিয়ে একদম পাতলা পাত তৈরি করা যায়। বা তোমরা এরকম লিখতে পারো যে গোল্ড ইজ ভেরি মেলিয়েবল মেটাল। তাহলে এখানে গোল্ড নেওয়া হলো। এবারে গোল্ড নিয়ে আলফা পার্টিকেলগুলো এমনভাবে গিয়ে গোল্ডে গিয়ে যাবে। আর কি করা হয়, গোল্ড এইটার চারিদিকে একটা স্ক্রিন রাখা হয়, যেটা হচ্ছে তোমার ZnS জিঙ্ক সালফাইডের। এতে জিঙ্ক সালফাইড অর্থাৎ প্রতিপ্রভ বস্তুর প্রলেপ দেওয়া থাকে। এতে কি দেওয়া থাকে? একটা জিঙ্ক সালফাইড বা বেরিয়াম সালফাইড বা জিঙ্ক সালফাইড, এরকম প্রতিপ্রভ বস্তুর প্রলেপ দেওয়া থাকে এবং প্রায় এটাকে এতটা কভার করা থাকে। ঠিক আছে, এখানে গোল্ডের একদম পাতলা পাত নিতে হবে বলছি, পাতলা পেপারের মতো পাতলা পাত কেন নিতে হবে? তার কারণ যাতে এটা মনে হয় যে গোল্ডের যে পাতলা পাতটা যে সেটা হচ্ছে তোমার গোল্ডের পরমাণুর একটাই লেয়ার থাকে। হ্যাঁ, এটাকে এত পাতলা নেওয়া হয় so that it has single layer of gold atom। অর্থাৎ এই পাতলা পাতে গোল্ড অ্যাটম, গোল্ড পরমাণু, সোনার পরমাণুর যাতে একটা করেই লেয়ার থাকে, অর্থাৎ একটা করেই পরমাণু থাকে একটা করে, এবং এদিকে আর একটা, অর্থাৎ এই যখন আলফা পার্টিকেলগুলো গিয়ে তোমার গোল্ডের পাতে পড়বে তখন যেন একটা পরমাণুর সঙ্গে সংঘাত হয়, পরবর্তী আর যাতে কোনো পরমাণু না থাকে। অর্থাৎ এই ক্ষেত্রে সোনার পরমাণুর অর্থাৎ গোল্ডের পরমাণু, গোল্ড অ্যাটমের একটাই লেয়ার থাকবে, আর পরে আর কোনো গোল্ড অ্যাটমের লেয়ার থাকবে না। সেই জন্য এতই পাতলা পাত নেওয়া হয়েছে। এবং এর চারিদিকে যে একটা এরকম স্ক্রিন থাকে এবং এটাতে প্রতিপ্রভ পদার্থ জেডেন সালফাইড
জেডেন সালফাইডের একটা প্রলেপ দেওয়া থাকে। জেডেন সালফাইডের প্রলেপ দেওয়া কেন থাকে প্রতিপ্রভা বস্তু? কেন এই আলফা পার্টিকেলগুলো এখান থেকে এসে এদিকে প্রতিপ্রভা সৃষ্টি করে। হ্যাঁ, যেখানে পড়বে সেখানে কিন্তু কি করবে, এদিকে প্রতিপ্রভা সৃষ্টি করবে। এরকম করে প্রতিপ্রভা সৃষ্টি করবে। এবং এই প্রতিপ্রভাগুলো সৃষ্টি করবে, এখানে যে প্রতিপ্রভাগুলো উৎপন্ন করবে সেগুলো এত ক্ষুদ্র থাকবে যে আমরা ওটাকে কিন্তু খালি চোখে দেখা যাবে না। সেই জন্য একটা ডিটেক্টর থাকে, মাইক্রোস্কোপ, যেটা দিয়ে আমরা কি করবো, ওটা দিয়ে আর কি এই ফ্ল্যাশগুলোকে, যে প্রতিপ্রভাগুলো হবে সেগুলোকে কিন্তু এরকম সরিয়ে সরিয়ে দেখা যাবে কোথায় কোথায় কতগুলো প্রতিপ্রভা সৃষ্টি হয়েছে। এবং যেখানে প্রতিপ্রভা সৃষ্টি হয়েছে তার মানে কি সেই দিকে আলফা পার্টিকেলগুলো গেছে, এবং আলফা পার্টিকেলগুলো সোনার পাত থেকে বেরিয়ে তোমার যে কোনো দিকে যাবে। এবং ধরো এরকম এইভাবেও আসতে পারে, এদিকেও আসতে পারে, এমনকি 180 ডিগ্রি কোণেও কিন্তু যে গেল গিয়ে আবার 180 ডিগ্রি কোণে এদিকেও কিন্তু ঘুরে যেতে পারে। তো এইভাবে তোমার এগুলো নেওয়া হয়েছে, এরকমভাবে এদিকে এতটা পর্যন্ত বিক্ষিপ্ত হতে পারে। সেই জন্য এইভাবে একটা রাউন্ড দেওয়া হয়েছে, তোমার স্ক্রিন দেওয়া হয়েছে, যেটাতে জিঙ্ক সালফাইড প্রতিপ্রভা পদার্থের একটা আলফা পার্টিকেলগুলো এরকম ধরো সোজা, কোনো কোনো আলফা পার্টিকেল এরকম সোজা বেরিয়ে যাবে, আবার কেউ আবার বেঁকে যাবে। এইভাবে যে বেঁকে যাবে এই কোণটাকেই বলা হবে বিক্ষেপ কোণ বা স্ক্যাটারিং অ্যাঙ্গেল। ধরো এটাকে আমরা থিটা ধরলাম, ধরো একটা এইভাবে গেছে এখান দিয়ে, তাহলে এখানে যে অ্যাঙ্গেলটা হলো এটাকে আমরা থিটা ধরলাম। এই থিটাকে কি বলবো, স্ক্যাটারিং অ্যাঙ্গেল। তাহলে এই বিক্ষেপ কোণের মান আলাদা হতে পারে। তো বিক্ষেপ কোণের মান ভার্সেস আলফা পার্টিকেল, হ্যাঁ, নাম্বার অফ আলফা পার্টিকেল, এদিকে ধরো এন আর এদিকে থিটাটা কি, থিটা হচ্ছে বিক্ষেপ কোণ, মানে আলফা পার্টিকেল এখান থেকে তো সোজা সমান্তরাল একটা বিম বেরোচ্ছে, আলফা পার্টিকেল সমান্তরালভাবে সোজা একটা স্ট্রেট লাইন বেরোচ্ছে, কিন্তু সোনার পাত থেকে বেরোনোর পরে আলফা পার্টিকেলগুলো কোথায় কোথায় স্ট্রাইক করছে, যেখানে যেখানে স্ট্রাইক করবে সেখানে সেখানে প্রতিপ্রভা সৃষ্টি হবে। তো সেগুলো কাউন্ট করে আমরা দেখব যে কতগুলো আলফা পার্টিকেল সোজা গেছে, কতগুলো বিক্ষেপ হয়েছে, কত ডিগ্রি কোণে বিক্ষেপ হয়েছে, সেগুলো সব কিছু আমরা কিন্তু সেগুলো সব কিছু হচ্ছে এই পরীক্ষায় নোট করা হয়েছিল। এবং আলফা পার্টিকেলের নাম্বার ভার্সেস বিক্ষেপ কোণ যে গ্রাফটা পাওয়া গেছে সেটা হচ্ছে এইরকম। প্রথমে এটাকে তো হচ্ছে তোমার 10 to the power 6 10 to the power 6 এদিকে হলো নাম্বার অফ ইলেকট্রন, 10 to the power নাম্বার অফ আলফা পার্টিকেল, 10 to the power 6, 10 to the power 5, 10 to the power 4, 10 কিউব, এরকম রিজনে ভাগ করা হয়েছে। এবং এদিকে থিটা 1 ডিগ্রি, ধরো এখানে 10 ডিগ্রি, তারপরে ধরো 20 ডিগ্রি, তারপরে 40 ডিগ্রি, এরকম করে ডট 180 ডিগ্রি পর্যন্ত এদিকে নেওয়া হয়েছে। তাহলে এই পরীক্ষায় দেখা গেছে, এবারে অবজারভেশন, এবারে অবজারভেশনগুলো আমরা বলবো। তার আগে দেখা গেছে কি, যে পরীক্ষায় দেখা গেছে এরকম কতগুলো আলফা পার্টিকেল সোজা বেরিয়ে গেছে, মানে মোস্ট অফ দ্য আলফা পার্টিকেল এরকম স্ট্রেট লাইনে চলে গেছে। অর্থাৎ এখানে ধরো পয়েন্ট এখানে হলো, মানে 1 ডিগ্রির থেকেও কম বিক্ষেপ হয়েছে, বিক্ষেপ হয়নি বললেই চলে, এরকম হলো, এখানে একটা পয়েন্ট হলো। আবার কিছু, হ্যাঁ, তোমার খুবই কম, 1000-এ একটা আলফা পার্টিকেল কি হয়েছে, 10 to the power 6 এর মধ্যে একটা আলফা পার্টিকেল তোমার 180 ডিগ্রি কোণে 180 ডিগ্রি কোণে বিক্ষিপ্ত হয়েছে বা ডিভিয়েটেড হয়েছে, ডিফ্লেক্টেড হয়েছে। তো নিয়ে তাহলে এখানে আমরা দুটো পয়েন্ট, এখানে একটা এরকম পয়েন্ট পেলাম। এইভাবে আরও পয়েন্ট নিয়ে রাদারফোর্ডের যে গ্রাফটা করেছে এই পরীক্ষায়, সেই গ্রাফটা এইরকম গ্রাফটা হয়েছে। আরও ডাটা তিনি নিয়েছেন। তো এই গ্রাফটা তৈরি করতে তিনি একটা ফর্মুলা ব্যবহার করেছেন। সেই ফর্মুলাটা হলো রাদারফোর্ড স্ক্যাটারিং ফর্মুলা। নাম্বার অফ আলফা পার্টিকেল যদি n হয়, তাহলে n ভ্যারিজিয়াস 1/sin(θ/2 to the power 4। sin(θ/2 to the power 4, এটা হলো, এটা লিখে নাও, রাদারফোর্ডস স্ক্যাটারিং ফর্মুলা।
ভ্যারিজেস 1 বাই সাইন টু দি পাওয়ার 4 সাইন থিটা বাই 2 টু দি পাওয়ার 4। এটা হলো রাদারফোর্ড স্ক্যাটারিং ফর্মুলা। এটাকে তোমরা এমনভাবেও লিখতে পারো, ইট ক্যান বি রিটেন অ্যাজ n ইজ ইকুয়াল টু ভ্যারিজেস চিহ্ন উঠালে একটা কনস্ট্যান্ট দিয়ে দাও, n ইজ ইকুয়াল টু k বাই সাইন থিটা বাই 2 টু দি পাওয়ার 4। n is equal to k by sin theta by 2 to the power 4। এটা খুব ইম্পর্টেন্ট ফর্মুলা, ফর্মুলাটা নোট করে নাও। এখান থেকে কিন্তু তোমার নিটে বা জেই অ্যাডভান্স এগুলোতে জেইতে এগুলোতে এখান থেকে কোশ্চেন আসতে পারে, সুতরাং এই ফর্মুলা তোমরা নোট করে নাও। n is equal to k sin to the power k by sin theta by 2 to the power 4, রাদারফোর্ড স্ক্যাটারিং ফর্মুলা। এটা তোমরা এই যে পরীক্ষার ব্যবস্থাটা এটা তোমরা একটু নোট করে নাও, দিয়ে এটা আমি তাহলে মুছে দেবো, দিয়ে তারপরে কি অবজারভেশনগুলো হলো সেগুলো এখানে লিখে দেবো। তো এখানে তো বোর্ডে আর জায়গা নেই, সুতরাং আমরা এটা মুছে দিই। মুছে দিয়ে কী কী অবজারভেশন হলো এবং কীভাবে তিনি বললেন যে নিউক্লিয়াসটা কোথায় আছে। এই আলফা পার্টিকেল স্ক্যাটারিং এক্সপেরিমেন্ট করে যে অবজারভেশনগুলো করা হলো সেটা হলো, নাম্বার 1, মোস্ট অফ আলফা পার্টিকেল ওয়েন্ট স্ট্রেট থ্রু দ্য গোল্ড ফয়েল অ্যান্ড প্রডিউস ফ্ল্যাশেস অন দ্য স্ক্রিন। ওই যে বাইরে যে জিঙ্ক সালফাইডের প্রলেপ দেওয়া যে স্ক্রিনটা ছিল সেখানে তোমার ফ্ল্যাশেস প্রডিউস করেছে, অ্যাজ ইফ দেয়ার ওয়ার নাথিং ইনসাইড গোল্ড ফয়েল। মানে এমনভাবে ওটা সোজা বেরিয়ে গেছে যেন গোল্ড ফয়েলে মানে কিছুই নেই, একদম ফাঁকা। তা বেশিরভাগ আলফা পার্টিকেল সোজা বেরিয়ে গেছে এবং সেখানে গিয়ে ফ্ল্যাশ সৃষ্টি করেছে ওই স্ক্রিনের মধ্যে। তাহলে এখান থেকে তিনি কি সিদ্ধান্ত নিলেন, দাস মোস্ট অফ অ্যান অ্যাটম ইজ এমটি স্পেস। সুতরাং পরমাণুর তিনি মানে এখান থেকে সিদ্ধান্ত নিলেন যে যেহেতু বেশিরভাগ আলফা পার্টিকেল সোজা বেরিয়ে গেছে, সুতরাং যে পরমাণুর বেশিরভাগ স্থানটাই কিন্তু ফাঁকা। আর কি দেখলেন, only about 0.14% of the incident alpha particles scatter by more than 1 degree, that is বিক্ষেপ কোণ, যেটা বিক্ষেপ কোণ গ্রেটার দ্যান 1 ডিগ্রি হয়েছে কত পার্সেন্ট আলফা পার্টিকেল, 0.14% আলফা পার্টিকেলের ক্ষেত্রে একটু বেড়ে গেছে, বিক্ষেপ কোণটা 1 ডিগ্রির থেকে সামান্য বেশি হয়েছে। তো তিনি এই ক্ষেত্রে কি বললেন যে এটা কেন হয়েছে, তখন তিনি ভাবলেন যে তাহলে নিশ্চয় ইলেকট্রনগুলোর আকর্ষণের কুলম্বীয় আকর্ষণের জন্যই আলফা পার্টিকেলগুলো সামান্য বেঁকে গেছে। কেন কি হিলিয়াম আলফা পার্টিকেলগুলো অ্যাকচুয়ালি কি, আলফা পার্টিকেলগুলো হলো হিলিয়ামের নিউক্লিয়াস। আলফা পার্টিকেল এটা অ্যাকচুয়ালি হিলিয়ামের নিউক্লিয়াস 2He4। তাহলে এর যে আধানের পরিমাণ সেটা হলো +2E, এটা হলো আধানের পরিমাণ, +2E পজিটিভ আধান, আর ইলেকট্রনগুলো হলো -E। সুতরাং ইলেকট্রনের দিকে তোমার আলফা পার্টিকেলগুলো আকর্ষিত হবে, কিন্তু আলফা পার্টিকেলের ভর হচ্ছে কত, ইলেকট্রনের ভরের প্রায় 7000 গুণ বেশি। সুতরাং এই যে সামান্য পরিমাণ বিক্ষেপ হয়েছে এটা ইলেকট্রনের কুলম্বীয় আকর্ষণ বলের জন্যই হয়তো বিক্ষেপ হয়েছে, তিনি এরকম ভাবলেন যে, এবং তিনি বললেন যে তাহলে ইলেকট্রনগুলো বিচ্ছিন্নভাবে চারিদিকে আছে। আচ্ছা, তারপরে কি হলো, অ্যাবাউট 1 in 8000 আলফা পার্টিকেল ডিফ্লেক্টেড বাই মোর দ্যান 90 ডিগ্রি। হ্যাঁ, প্রায় তোমার 8000-এর মধ্যে প্রায় একটা আলফা পার্টিকেল 90 ডিগ্রির থেকে বেশি কোণে বিক্ষেপ হয়েছে। অ্যাবাউট 1 in 10 to the power 6 পার্টিকেল, অর্থাৎ 10 to the power 6টা পার্টিকেলের মধ্যে মাত্র একটা পার্টিকেল ডিভিয়েটেড বাই 180 ডিগ্রি। It must experience a large repulsive force। মাত্র একটা আলফা পার্টিকেল কি হয়েছে, যে পথে গেছে একদম 180 ডিগ্রি কোণে ঘুরে আবার সেই পথেই ঘুরে গেছে, সেই পথে 180 ডিগ্রি বিক্ষেপ কোণ উৎপন্ন করেছে। এবং এটা তখনই সম্ভব কারণ আলফা পার্টিকেল ধনাত্মক আধানযুক্ত কণা, সুতরাং কোনো একটা ধনাত্মক আধানযুক্ত কণার সঙ্গে রিপালসিভ ফোর্স পেয়ে সেটা কিন্তু ব্যাক করে এসছে। তো সেই জন্য তখন তিনি কি বললেন যে এই ফোর্সটা তখনই সম্ভব, মানে 180 ডিগ্রি কোণে ব্যাক করা তখনই সম্ভব হবে যদি কোনো একটা ধনাত্মক আধানগ্রস্ত কণার সঙ্গে তার রিপালসিভ ফোর্সটা হয়। তাহলে this force could be provided if the greater part of the
mass of the atom and its positive charge were concentrated tightly at its center. অর্থাৎ পরমাণুর ভরের এখান থেকে তিনি সিদ্ধান্ত নিলেন যে এরকম তখনই সম্ভব হবে যখন পরমাণুর ভরের সমগ্রটা বেশিরভাগ মানে পরমাণু ভরের সমস্তটাই এবং পুরো ধনাত্মক চার্জ তার ওই পরমাণুর সেন্টারে একদম টাইটলি যদি কনসেন্ট্রেটেড থাকে তাহলেই কিন্তু এমনভাবে আলফা পার্টিকেল একদম মানে রিপালসিভ বিকর্ষিত হয়ে 180 ডিগ্রি কোণে বিক্ষেপ হতে পারে। দেয়ারফর the entire positive charge and almost whole mass of the atom is concentrated in small center. This is called nucleus. রাদারফোর্ড বললেন এটাই নিউক্লিয়াস এবং রাদারফোর্ড ওটাকে নিউক্লিয়াস বললেন যে পরমাণুর প্রায় সমগ্র ভর এবং সমগ্র ধনাত্মক আধার পরমাণুর সেন্টারে এক জায়গায় কেন্দ্রীভূত রয়েছে এবং সেটাকে তিনি বললেন নিউক্লিয়াস। এইভাবে রাদারফোর্ড নিউক্লিয়াস আবিষ্কার করলেন। তাহলে রাদারফোর্ডের পরমাণু মডেলটা কেমন হলো? তিনি রাদারফোর্ডের পরমাণু মডেলে তিনি বললেন যে প্রত্যেক পরমাণুর কেন্দ্রে থাকে নিউক্লিয়াস, প্রত্যেক পরমাণুর কেন্দ্রে থাকে নিউক্লিয়াস এবং ইলেকট্রনগুলো তার চারপাশে বিভিন্ন কক্ষপথে নিউক্লিয়াসকে পরিক্রমণ করতে থাকে। এবং রাদারফোর্ডের পরমাণু মডেলের সঙ্গে তিনি সৌরমণ্ডলের তুলনা করেন যে সৌরমণ্ডলে মানে সূর্যের যেমন মাঝখানে কি থাকে, সৌরমণ্ডলের মাঝখানে যেমন সূর্য থাকে এবং সূর্যের ভর হচ্ছে অনেক বেশি গ্রহগুলোর তুলনায়, সেরকম পরমাণুর মাঝখানে থাকে নিউক্লিয়াস এবং প্রায় সমস্ত ভরের পরমাণুর প্রায় সমস্ত ভরে নিউক্লিয়াসের মধ্যেই থাকে এবং বাইরে বিভিন্ন কক্ষপথে ইলেকট্রনগুলো নিউক্লিয়াসের চারিদিকে পরিভ্রমণ করতে থাকে। এরকম ধরো -e মাইনাস 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 এরকম করে তার বিভিন্ন কক্ষপথে ইলেকট্রনগুলো থাকে। এটা হলো রাদারফোর্ডের পরমাণু মডেল এবং এই রাদারফোর্ডের পরমাণু মডেলের সঙ্গে সৌরমণ্ডলের তুলনা করেন। সৌরমণ্ডলে যেমন মাঝখানে সূর্য থাকে, গ্রহগুলো তার চারপাশে ঘুরতে থাকে, সেরকম রাদারফোর্ডের যে পরমাণু মডেল দিলেন সেখানেও কেন্দ্রে থাকে নিউক্লিয়াস এবং তার চারিদিকে ইলেকট্রনগুলো ঘুরতে থাকে। তাহলে ফেলিয়ার অফ রাদারফোর্ডস অ্যাটমিক মডেল, নাম্বার 1, ইট কুড নট এক্সপ্লেন দ্য স্টেবিলিটি অফ অ্যাটম। অর্থাৎ ইলেকট্রনগুলো ঋণাত্মক আধানযুক্ত কণা, আবার নিউক্লিয়াস হচ্ছে ধনাত্মক আধানযুক্ত কণা, তো কোনো চার্জযুক্ত কণার চারিদিকে যদি কোনো আরেকটা আধানযুক্ত কণা পরিভ্রমণ করে ঘুরতে থাকে তাহলে ক্রমাগত শক্তি বিকিরণ করবে এবং এইভাবে শক্তি বিকিরণ করতে করতে কী হবে, ইলেকট্রনগুলো এখানে নিউক্লিয়াস আছে, এখানে ইলেকট্রন, তো ইলেকট্রন ঘুরতে ঘুরতে যত ঘুরবে তোমার শক্তি বিকিরণ করবে। শক্তি যদি বিকিরণ করতে থাকে তাহলে কী হবে, এদের এই যে কক্ষপথটা আস্তে আস্তে ছোটো হয়ে থাকবে এবং এসে একদম নিউক্লিয়াসে পড়ে যাবে। সুতরাং ইট কুড নট এক্সপ্লেন, অর্থাৎ রাদারফোর্ডের এই পরমাণু মডেলে কিন্তু পরমাণুর স্থায়িত্ব ওর ব্যাখ্যা পাওয়া যায় না। অ্যান্ড ইট কুড নট এক্সপ্লেন দ্য ডিসক্রিট নেচার অফ হাইড্রোজেন স্পেকট্রা। অর্থাৎ হাইড্রোজেন যদি এমনভাবে ইলেকট্রনগুলো এমনভাবে ঘুরতে থাকতো তাহলে হাইড্রোজেনের যে বর্ণালী পাওয়ার কথা সেগুলো নিরবিচ্ছিন্ন বর্ণালী হতো, কিন্তু হাইড্রোজেনের বর্ণালী নিরবিচ্ছিন্ন বর্ণালী পাওয়া যায় না, সেক্ষেত্রে রেখা বর্ণালী পাওয়া যায়। তো এই দুটো ত্রুটির জন্য রাদারফোর্ডের অ্যাটমিক মডেলের এই দুটোই ত্রুটি আছে। আজকের মতো এতটাই। রাদারফোর্ডের পরমাণু মডেলের ত্রুটি কী কী ছিল আমরা সেই পর্যন্তই করলাম। নেক্সট ভিডিওতে আমরা করব বোর মডেল, পরমাণুর বোর মডেল করব। আর উইশ ইউ অল দ্য বেস্ট। থ্যাংক ইউ।